ভাবুন তো, যদি পৃথিবীর প্রতিটি খেলার জনপ্রিয়তাকে এক জায়গায় এনে তুলনা করা হয়, তবুও হয়তো সেই সংখ্যাটি ফুটবলের সমান হবে না। এটি শুধু একটি খেলা নয়, এটি এমন এক অনুভূতি যা ভাষা, ধর্ম, বর্ণ কিংবা দেশের সীমানা মানে না। ব্রাজিলের রিও ডি জেনেরিওর সরু গলি থেকে শুরু করে আফ্রিকার ছোট্ট কোনো গ্রাম, ইউরোপের লক্ষ দর্শকে ভরা বিশাল স্টেডিয়াম থেকে এশিয়ার ধুলোমাখা মাঠ, একটি বলকে ঘিরে প্রতিদিন কোটি কোটি মানুষ একসাথে হাসে, কাঁদে, উদযাপন করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফুটবলের জন্ম কোথায়? কে প্রথম এই খেলার ধারণা দিয়েছিল? কিভাবে হাজার বছর আগের একটি সাধারণ বলের খেলা আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলার পরিণত হলো? আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যাব ২০০০ বছরেরও বেশি পেছনে। দেখব প্রাচীন সভ্যতার রহস্য, রাজাদের নিষেধাজ্ঞা, যুদ্ধের প্রভাব, বিশ্বকাপের জন্ম এবং সেই সব কিংবদন্তিদের গল্প যারা ফুটবলকে শুধু একটি খেলা নয়, ইতিহাসের অংশে পরিণত করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য জানবেন যা আপনার ফুটবল সম্পর্কে ধারণায় বদলে দেবে। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সুন্দর অবিশ্বাস্য ইতিহাসে। আজ আমরা যে ফুটবল দেখি সেটি তৈরি হতে সময় লেগেছে শত শত বছর। আধুনিক স্টেডিয়াম, রেফারি, অফসাইড, ভিএআর কিংবা বিশ্বকাপ এসবের কিছুই ছিল না, তবু মানুষ বল নিয়ে খেলতো। আর সেই ইতিহাস আমাদের নিয়ে যায় ২০০০ বছরেরও বেশি অতীতে। ইতিহাসবিদদের মতে ফুটবল সবচেয়ে প্রাচীন নথিভুক্ত রূপে জন্ম ছিল চীনে। সময়টা ছিল হান রাজবংশের শাসনকাল। খ্রিস্টপূর্ব ২য় থেকে ৩য় শতাব্দীর মধ্যেই সেখানে জনপ্রিয় হয়ে ওঠে একটি খেলা, নাম কুজু। কু অর্থ লাথি মারা আর জু অর্থ বল। খেলোয়াড়রা চামড়া দিয়ে তৈরি একটি বল পা দিয়ে একটি ছোট জালের ভেতর পাঠানোর চেষ্টা করত। সবচেয়ে মজার বিষয় হলো, এটি প্রাথমিক দিকে শুধুই বিনোদনের জন্য ছিল না। চীনের সৈন্যদের শারীরিক সক্ষমতা, ভারসাম্য এবং সমন্বয় বাড়ানোর প্রশিক্ষণ অংশ হিসেবে কুজু খেলা হতো। আজকে ফুটবলের মতো দলগত কৌশল, নিখুঁত পাস এবং নিয়ন্ত্রণ, এসবের অনেক প্রাথমিক ধারণা সেই খেলাতেই দেখা যায়। এ কারণেই অনেক ইতিহাসবিদ কুজুকেই আধুনিক ফুটবলের প্রথম লিখিত পূর্বসূরি হিসেবে বিবেচনা করে থাকেন। শুধু চীন নয়, একই সময়ে পৃথিবীর বিভিন্ন সভ্যতায় বল খেলার ইতিহাস জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রাচীন গ্রিসে খেলা হতো অ্যাপিস্কাইরস নামে একটি খেলা। এটি ছিল শক্তি, কৌশল এবং দলগত সমন্বয়ের এক অনন্য মিশ্রণ। পরে রোমানরা সেই ধারণাকে আরও পরিবর্তন করে তৈরি করে হারপাস্টাম। এই খেলাটি ছিল অনেক বেশি শারীরিক, ধাক্কাধাক্কি, শক্তির লড়াই, প্রতিপক্ষের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়াই ছিল মূল লক্ষ্য। যদিও এসব খেলার নিয়ম আধুনিক ফুটবলের মতো ছিল না, তবুও একটি বিষয় ছিল অভিন্ন, একটি বলকে ঘিরে মানুষের আবেগ। আর সেই আবেগেই ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। সময় এগিয়ে যায়, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ফুটবল পৌঁছে যায় মধ্যযুগীয় ইংল্যান্ডে, এবং এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। তবে সে সময় ফুটবল আজকের মতো মোটেও ছিল না। কোনো নির্দিষ্ট মাঠ ছিল না, কোনো নির্দিষ্ট সময় ছিল না, এমনকি কোনো নির্দিষ্ট নিয়মও ছিল না। একটি ম্যাচে কয়েক ডজন নয়, কখনো কখনো শত শত মানুষ একসঙ্গে খেলতো। একটি পুরো গ্রামের মানুষ আরেকটি গ্রামের বিরুদ্ধে নেমে পড়তো। লক্ষ্য, যেভাবে হোক বলটিকে কয়েক কিলোমিটার দূরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। কেউ বল নিয়ে দৌড়াচ্ছে, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ টেনে ধরছে, আবার কেউ কাদার মধ্যে পড়ে গিয়ে বলও ছাড়ছে না। আজকের ফুটবল যেখানে কৌশল ও নিয়মের খেলা, সেই সময়ের ফুটবল ছিল বিশৃঙ্খলা, শক্তি আর বেঁচে থাকার লড়াইয়ের মতো। আর ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে এমন এক অধ্যায় যা পুরো খেলাটির ভবিষ্যৎ পাল্টে দেবে। কিন্তু সময়ের সাথে সাথে ফুটবল যখন ইংল্যান্ডের সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় খেলায় পরিণত হলো, তখন একটি বড় সমস্যা সামনে আসে। সেই সময়ের ফুটবল ছিল আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। নির্দিষ্ট মাঠ ছিল না, খেলোয়াড়ের সংখ্যার কোনো সীমা ছিল না, ম্যাচ শুরু হওয়ার আগে নিয়ম নিয়ে আলোচনা হতো, আর খেলা চলাকালীন সেই নিয়ম ভেঙেও ফেলা হতো। কখনো একটি গ্রামের শত শত মানুষ আরেকটি গ্রামের বিরুদ্ধে মাঠে নামতো। বল নিয়ে দৌড়, ধাক্কাধাক্কি, কাদা, মারামারি সবকিছুই যেন খেলার অংশ ছিল। ফলে প্রায়ই আহত হতো অনেক মানুষ। কখনো দোকানপাট ভাঙচুর হতো, কখনো শহরের স্বাভাবিক জীবন ব্যাহত হতো। আর এই কারণেই ইংল্যান্ডের একাধিক রাজা ফুটবলকে বিপজ্জনক মনে করতে শুরু করেন। ১৪শ শতাব্দীতে রাজা দ্বিতীয় এডওয়ার্ড ফুটবল খেলা নিষিদ্ধ করার নির্দেশ দেন। তার ধারণা ছিল এই খেলা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরবর্তীতে তৃতীয় এডওয়ার্ড এবং আরও কয়েকজন শাসক এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু একটি বিষয় তারা বুঝতে পারেননি, মানুষের হৃদয়ে যে খেলা স্থান করে নিয়েছে তাকে আইন দিয়ে থামানো যায় না। নিষেধাজ্ঞা ছিল, শাস্তির ভয়ও ছিল, তবুও মানুষ ফুটবল খেলেছে। গ্রামের মাঠে, শহরের রাস্তায়, খোলা প্রান্তরে, যেখানে একটু জায়গা মিলেছে সেখানে গড়িয়েছে বল। এটা ছিল ফুটবলের সবচেয়ে বড় শক্তি। এটি কখনো শুধু একটি খেলা ছিল না, এটি ছিল সাধারণ মানুষের আনন্দ, প্রতিযোগিতা ও একাত্মতার প্রতীক। এরপর শিল্প বিপ্লবের সঙ্গে বদলে গেল ফুটবল। ১৮০০ ও ১৯০০ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হলো।
কারখানা গড়ে উঠলো, শহর বড় হতে লাগলো এবং স্কুল কলেজ খেলাধুলার গুরুত্ব বাড়তে থাকলো। ফুটবলও নতুন রূপ নিতে শুরু করলো। কিন্তু তখন আরেকটি সমস্যা দেখা দিল। প্রতিটি স্কুলের নিজস্ব নিয়ম। কোথাও হাতে বল ধরা বৈধ, আর কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও প্রতিপক্ষকে ধাক্কা দেওয়া স্বাভাবিক, আবার কোথাও সেটি ফাউল। ফলে এক স্কুলের সঙ্গে আর স্কুলের সঙ্গে খেলতে গেলে প্রায়ই খেলা শুরুর আগে তর্ক শুরু হয়ে যেত। সবাই ফুটবল খেলতে চাইছিল, কিন্তু কারো নিয়ম কারো সঙ্গে মিলছিল না। একটি অভিন্ন নিয়মের প্রয়োজন তখন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। আর সেই নিয়মের যে বেরি সেটি চলে আসে অবিশ্বাস্য সাল 1863 সালে। এই 1863 সাল যা বদলে দিল ফুটবলের ইতিহাসকে। 1863 সালে এক ঐতিহাসিক দিনে লন্ডনের বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্রিত হলেন এবং তাদের লক্ষ্য ছিল একটাই, ফুটবলের জন্য একটি একক নিয়ম তৈরি করা। দীর্ঘ আলোচনা, মতবিরোধ এবং বিতর্কের পর জন্ম নিল ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে FA। এই সংগঠন প্রথমবারের মতো ফুটবলের লিখিত নিয়ম প্রকাশ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো খেলার সময় হাতে বল ধারণ করা যাবে না, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া। এই সিদ্ধান্তই ফুটবল এবং রাগবিকে দুটি আলাদা খেলায় পরিণত করে। আজ আমরা যে আধুনিক ফুটবল দেখি তার আনুষ্ঠানিক জন্ম মূলত এখান থেকেই। শুধু একটি সংগঠন নয়, এটি ছিল এমন এক সিদ্ধান্ত যা পরবর্তী শতাব্দীতে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করবে। এবং এর ফলে শুরু হলো সংগঠিত প্রতিযোগিতা। নিয়ম তৈরি হওয়ার ফলে ফুটবল আরও দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। এখন আর শুধু বন্ধু বান্ধবের মধ্যে খেলা নয়, শুরু হলো আনুষ্ঠানিক প্রতিযোগিতা। 1871 সালে FA আয়োজন করলো বিশ্বের প্রথম জাতীয় ফুটবল টুর্নামেন্ট, FA কাপ। ইংল্যান্ডের বিভিন্ন ক্লাব এতে অংশ নিল। হাজার হাজার দর্শক মাঠে ভিড় করলো। মানুষ বুঝতে শুরু করলো ফুটবল শুধু বিনোদন নয়, এটি হতে পারে একটি বিশাল প্রতিযোগিতা। আজও FA কাপ বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ ফুটবল প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি। আজকের আধুনিক ও আন্তর্জাতিক ফুটবলের জন্ম। ফুটবল যখন ইংল্যান্ড জুড়ে জনপ্রিয় হয়ে উঠল, তখন আরেকটি প্রশ্ন সামনে এলো। এক দেশের সেরা দল কি অন্য দেশের সেরা দলকে হারাতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইতিহাস সৃষ্টি হলো। 1872 সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড মুখোমুখি হলো বিশ্বের প্রথম স্বীকৃত আন্তর্জাতিক ফুটবল ম্যাচে। হাজারো দর্শক সেই ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন। খেলার ফলাফল 0-0, কোনো দলই জিততে পারেনি। কিন্তু সেই দিনের সবচেয়ে বড় বিজয় ছিল ফুটবল নিজেই। কারণ প্রথমবারের মতো একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছিল। সেদিনই সেই ড্র ম্যাচই ভবিষ্যতের বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, অসংখ্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিত্তি তৈরি করে দেয়। মানুষ শুধু ক্লাবকে নয়, নিজের দেশকেও সমর্থন করতে শুরু করলো। আর সেখান থেকেই ফুটবল এক নতুন আবেগের রূপ নিল। 19 শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ নাবিক, ব্যবসায়ী, শিক্ষক ও প্রকৌশলীরা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে শুরু করেন। তাদের সঙ্গে ভ্রমণ করছিল আরেকটা জিনিস, একটি সাধারণ চামড়ার বল। দক্ষিণ আমেরিকার বন্দর শহর, আফ্রিকার উপকূল, এশিয়ার বিভিন্ন নগরী, যেখানে ব্রিটিশরা গিয়েছে সেখানেই ফুটবলের বীজ বপন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই মানুষ বুঝতে পারে এই খেলার জন্য ব্যয়বহুল সরঞ্জাম লাগে না, একটি বল আর কিছু খোলা জায়গায় যথেষ্ট। সেই কারণে ফুটবল ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হতে শুরু করে। কিন্তু যখন খেলাটি মহাদেশ পেরিয়ে ছড়িয়ে পড়ল, তখন আরও একটি বড় প্রশ্ন সামনে এলো। এতগুলো দেশের ফুটবলকে একসঙ্গে পরিচালনা করবে কে? এই প্রশ্নেরই উত্তর দিবে আজকের ক্রীড়া ইতিহাস। কারণ এতদিনে ফুটবল এখন আর শুধু ইংল্যান্ডের খেলা নয়, ইউরোপের সীমা পেরিয়ে এটি পৌঁছে গেছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে। প্রতিটি দেশ নিজের মতো করে ফুটবল খেলছে, নতুন ক্লাব করছে, স্থানীয় টুর্নামেন্ট আয়োজন করছে। কিন্তু একটি বড় সমস্যা তখনও রয়ে গেছিল, এক দেশের নিয়ম আরেক দেশের সঙ্গে পুরোপুরি মিলত না। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করাও ছিল কঠিন। ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলো, যদি ফুটবলকে সত্যিই বিশ্বজুড়ে একত্রিত করতে হয়, তাহলে দরকার একটি আন্তর্জাতিক সংস্থা। এবং জন্ম নিল আজকের ফিফা। সময়টি 1904 সাল। ফ্রান্সের রাজধানী প্যারিসে 60টি ইউরোপীয় দেশের প্রতিনিধিরা একত্রিত হলেন। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, বিশ্বের সব দেশের ফুটবলকে একই ছাতার নিচে নিয়ে আসা। সেই বৈঠক থেকে জন্ম নিল ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। শুরুতে সংস্থাটি ছিল ছোট, কেউ তখন কল্পনাও করতে পারেনি একদিন এই সংগঠন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর একটি হয়ে উঠবে। ফিফা এর মূল উদ্দেশ্য ছিল একটাই, বিশ্বের যেখানেই ফুটবল খেলা হোক, সবার জন্য থাকবে একই নিয়ম, একই মানদণ্ড এবং একই প্রতিযোগিতার কাঠামো। এই সিদ্ধান্ত ফুটবলকে সত্যিকারের আন্তর্জাতিক খেলায় পরিণত করার ভিত্তি তৈরি করে দেয়। এখন ফুটবল একটি বৈশ্বিক স্বপ্ন। ফিফা প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এক দেশের মানুষ অন্য দেশে ফুটবল দেখতে আগ্রহী হয়ে ওঠে। খেলোয়াড়রাও শুধু নিজের দেশের শহর বা দেশ নয়, পুরো বিশ্বের সামনে নিজেদের প্রমাণ করতে চাইছিলেন। এই সময়ই একটি নতুন ভাবনা জন্ম নেয়। যদি অলিম্পিকের মতো ফুটবলেরও নিজস্ব বিশ্ব আসর থাকে, যেখানে বিশ্বের সেরা দেশগুলো একে অপরের মুখোমুখি হবে, সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে খুব বেশি সময় লাগে।
সময়টি 1930। দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়ে ফেলল, কারণ তারাই আয়োজন করেছিল প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। আজকের মতো তখন 32টি বা 48টি দল ছিল না, মাত্র 13টি দেশ অংশ নিয়েছিল। ইউরোপ থেকে অনেক দেশের জন্য সমুদ্রপথে দীর্ঘ ভ্রমণ করা ছিল ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তবুও তারা এসেছিল, তারা জানতো তারা শুধু একটি টুর্নামেন্ট খেলতে আসেনি, তারা এসেছে ইতিহাসের অংশ হতে। স্টেডিয়ামগুলো ভরে উঠেছিল দর্শকে, প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশের পতাকা এবং একই টুর্নামেন্টে উঠছিল। অবশেষে ফাইনালে স্বাগতিক উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়। সেই মুহূর্তে কেউ হয়তো বুঝতে পারেনি ছোট্ট এই টুর্নামেন্ট একদিন পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরে পরিণত হবে। এর পরপরই নেমে আসে যুদ্ধের ছায়া। প্রথম বিশ্বকাপের পর ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছিল। 1934 এবং 1938 সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে অনুষ্ঠিত হয়। সবকিছু যেন ঠিক পথে এগুচ্ছিল, কিন্তু হঠাৎ করে ইতিহাস অন্যদিকে মোড় নিল। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীর বহু দেশ যুদ্ধের আগুন জড়িয়ে পড়ল। লক্ষ নয় কোটি মানুষের জীবন বদলে গেল। স্টেডিয়ামগুলো নীরব হয়ে গেল। অনেক খেলোয়াড় অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। ফুটবলের চেয়ে তখন মানুষের কাছে বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় লড়াই। এই পরিস্থিতিতে 1942 এবং 1946 সালে বিশ্বকাপ বাতিল হয়। এটি ছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিরতি। প্রায় এক দশক ধরে ফুটবলের ট্রফি নতুন কোনো চ্যাম্পিয়নের হাতে ওঠেনি। কিন্তু অবশেষে যুদ্ধ শেষে নতুন সূচনা। পৃথিবী ধীরে ধীরে আবার স্বাভাবিক নিয়মে চলতে শুরু করলো, আর মানুষের মনে জেগে উঠল সেই পুরনো ভালোবাসা, ফুটবল। 1950 সালে বিশ্বকাপ ফিরে এলো। আয়োজক ছিল দেশ ব্রাজিল। এই টুর্নামেন্টে স্মরণীয় করে রাখতে ব্রাজিল নির্মাণ করেছিল এক বিশাল স্টেডিয়াম, মারাকানা। তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলির একটি। বিশ্বকাপের নির্ধারক ম্যাচে প্রায় 2 লাখ দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয়। চারিদিকে শুধু মানুষের ঢল। সবাই অপেক্ষা করছিল ব্রাজিলের শিরোপা জয়ের উৎসব দেখার জন্য। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে বড় চমকটাই উপহার দেয়। উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। মুহূর্তেই আনন্দ ভরা স্টেডিয়ামে নেমে আসে গভীর নীরবতায়। এই ঘটনাকে আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি হিসেবে মনে করা হয়। শুধু একটি ম্যাচ ছিল না, এটি ছিল এমন একটি শিক্ষা যা আজও ফুটবলের সৌন্দর্যকে সংজ্ঞায়িত করে। সংজ্ঞা হলো, শেষ বাঁশি বাজার আগে কোনো ফলই নিশ্চিত নয়। বিশ্বকাপ এখন শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কোটি মানুষের স্বপ্ন, প্রতিটি শিশুর লক্ষ্য, প্রতিটি দেশের গর্ব। কিন্তু ফুটবলের ইতিহাসে এখনো তার সবচেয়ে বড় নায়কদের দেখেনি। একজন কিশোর আসছেন যিনি মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপ করে দিবেন। তার নাম পেলে। এরপর আসেন ম্যারাডোনা, রোনালদিনো, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এবং তাদের হাত ধরেই ফুটবল পৌঁছে যাবে এমন এক উচ্চতায় যা কয়েকশো বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি। ফুটবলের ইতিহাসে এমন অসংখ্য তারা, অসংখ্য জাদুকর এবং অসংখ্য স্টার প্লেয়ার রয়েছে যাদের খেলা আমরা মুগ্ধ হয়ে দেখতে থাকি। কিন্তু তারপরেও কিছু বিশেষ বিশেষ স্টার থাকে যাদেরকে আমরা কখনো ভুলতে পারি না। যেমন রোনালদিনো। তার ফুটবল ছিল আনন্দের এক অন্য নাম। তার নোলুক পাস, অবিশ্বাস্য ড্রিবল, ফ্রি কিক আর মুখ ভরা হাসি, সব মিলিয়ে তিনি ফুটবলকে শিল্পে পরিণত করেছিলেন। অসংখ্য শিশু তার ভিডিও দেখে ফুটবল খেলা শুরু করেছে। আজও রোনালদিনোর নাম শুনলে মানুষের মনে প্রথম যে ছবিটি ভেসে ওঠে তা হলো হাসি মুখে খেলতে থাকা একজন শিল্পীর। একবিংশ শতাব্দীর শুরুতে ফুটবল এমন এক প্রতিদ্বন্দ্বিতা দেখেছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় হয়ে থাকবে। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের খেলার ধরন সম্পূর্ণ আলাদা। মেসি যেন জন্মগত প্রতিভা, বল পেয়ে থাকলে মনে হয় পদার্থবিজ্ঞানের কোনো নিয়মও যেন তার জন্য বদলে যায়। অন্যদিকে রোনালদো অসাধারণ পরিশ্রমী, শারীরিক সক্ষমতা এবং জয়ের উদ্যমে ইচ্ছার প্রতীক। বছরের পর বছর তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। একজন রেকর্ড গড়েছেন, অন্যজন সেই রেকর্ড ভেঙেছেন। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা যেন ফুটবল নয়, সমগ্র ক্রীড়া ইতিহাসের অন্যতম অধ্যায় হয়ে থাকবে। আজকের ফুটবল শত শত বছর আগের ফুটবলের মতো নয়। প্রযুক্তি বদলে দিয়েছে পুরো খেলাটাকে। গোল লাইন টেকনোলজি এখন নিশ্চিত করে গোল পুরোপুরি অতিক্রম করেছে কিনা গোল লাইনকে, আর ভিএআর বিতর্কিত সিদ্ধান্তগুলোকে পুনরায় সমীক্ষা করতে সাহায্য করে। যদিও ভিএআর নিয়ে সমর্থকদের বিতর্ক আজও শেষ হয়নি, তবুও এটি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আরো নির্ভুল করেছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্স এখন প্রতিটি খেলোয়াড়ের দৌড়, পাস, শট এবং অবস্থান বিশ্লেষণ। ফুটবল এখন শুধু আবেগের নয়, বিজ্ঞানেরও খেলা। একসময় ফুটবল ছিল কেবল আনন্দের জন্য খেলা। আজ এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া শিল্পগুলোর একটি। বড় বড় ক্লাব এখন বৈশ্বিক ব্র্যান্ড। একজন খেলোয়াড়ের ট্রান্সফার ফি কখনো কখনো শত শত মিলিয়ন ডলারও ছাড়িয়ে যায়। বিশ্বকাপের একটি ফাইনাল ম্যাচ শত শত কোটি মানুষ সরাসরি দেখে। স্পন্সরশিপ, টেলিভিশন সম্প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যম, জার্সি বিক্রি, সব মিলিয়ে ফুটবল এমন একটি অর্থনীতি যার প্রভাব বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে গেছে। এত টাকা, এত প্রযুক্তি, এত খ্যাতি, এসবের মাঝেও ফুটবলের আসল সৌন্দর্য একই জায়গায় রয়ে গেছে। একটি শিশু খালি পায়ে মাটির মাঠে
একটি পুরনো বল নিয়ে খেলছে। সেই দৃশ্য আর কোটি ডলারের স্টেডিয়ামে খেলা ফাইনাল, দুটির মাঝে রয়েছে একই স্বপ্ন, গোল করার আনন্দ, দলের জন্য লড়াই করার গর্ব, আর কখনো হার না মানা বিশ্বাস। হয়তো এই কারণেই ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা, কারণ এটি ধনী গরিবের পার্থক্য করে না, এটি ভাষা বোঝে না, এটি ধর্ম বোঝে না, এটি শুধু মানুষকে একসঙ্গে আনন্দ করতে শেখায়। 2000-এরও বেশি সময় ধরে শুরু হওয়া এই একটি সাধারণ বলের খেলা আজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আন্দোলনে পরিণত হয়েছে। রাজাদের নিষেধাজ্ঞা, যুদ্ধের ধ্বংস, বিশ্বকাপের জন্ম, কিংবদন্তিদের উত্থান, প্রযুক্তির বিপ্লব, সবকিছু বদলেছে, কিন্তু একটি জিনিস আজও একই আছে। যখন একটি বল জালে জড়িয়ে যায়, তখন পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ চিৎকার করে ওঠে, আর অন্য কোথাও একজন নীরবে চোখের জল ফেলে। এটি ফুটবলের জাদু, এটি সেই অনুভূতি যা কোটি কোটি মানুষকে একই সুতায় বেঁধে রেখেছে। এই কারণেই ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম। আর আপনার মতে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কে? পেলে, ম্যারাডোনা, না রোনালদিনো, বা লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদিনো? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি এমন সিনেমেটিক ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, যাতে পৃথিবীর অজানা ইতিহাস, সভ্যতা এবং বিস্ময়কর ঘটনাগুলো নিয়ে আমাদের পরবর্তী ডকুমেন্টারি মিস না করেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি অসাধারণ ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইতিহাসের সঙ্গেই থাকুন।